নমস্কার, আমি তুলি। প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে। তুলির সাহিত্য সম্ভারের আজকের নিবেদন জলধর সেনের বিধবা। গল্প পাঠ ও চরিত্র চিত্রণে আমি তুলি। প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা প্রত্যেকে নিচে কমেন্ট বক্সে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে। শুরু করছি আজকের গল্প বিধবা। পিতার মৃত্যুর 13 দিন পরে একমাত্র জ্যেষ্ঠ ভ্রাতা যোগেশকে নিমতলার মহা শ্মশানে চির বিদায় দান করিয়া রমেশ বাড়িতে আসিয়া দেখিল তাহার বৌদিদি মৃতপ্রায় অবস্থায় পড়িয়া আছেন এবং তাহার স্ত্রী ও পুত্র তাহার পার্শ্বে মলিন বদনে বসিয়া আছে। রমেশ কাতর কণ্ঠে ডাকিল, বৌদিদি। আজ 10 বৎসর কমলাই বৌদিদি ডাক শুনিয়া আসিতেছে। 5 বৎসর পূর্বে যখন রমেশের মাতা মারা যান, তখন তো রমেশ এমন করুণ কণ্ঠে বৌদিদি বলিয়া ডাকে নাই। 13 দিন পূর্বে যখন রমেশের পিতা চিরদিনের জন্য চলিয়া গেলেন, তখনও তো রমেশ এমন স্বরে তাহার বৌদিদিকে ডাকে নাই। কিন্তু আজ সে দাদাকে হারাইয়া একেবারে চারিদিক অন্ধকার দেখিল। তাহার যে আজ বৌদিদি ভিন্ন ডাকিবার আর কেহ নাই। বিশ্ব ব্রহ্মাণ্ডে আজ সে অপর কোনো আশ্রয়ই দেখিল না। তাই সে আজ এমন হৃদয় ভেদী স্বরে ডাকিল, বৌদিদি। রমেশের স্ত্রী লক্ষ্মী কত কাঁদিয়া দিদি দিদি বলিয়া চিৎকার করিয়াছে। রমেশের একমাত্র পুত্র নারায়ণ, কমলার কত আদরের, কত সুহাগের নারায়ণ, তাহার জ্যাঠাইমাকে কত ডাকিয়াছে, কোনো উত্তরই তাহারা পায় নাই। কমলা মৃত প্রায় ধরাশনে পড়িয়াছিল, কিন্তু রমেশের সেই আকুল হৃদয়ের আর্তনিনাদ, সেই অসহায় অবস্থার মর্মভেদী বৌদিদি ডাক তাহার হৃদয় দ্বারে আঘাত করিল। কমলা মাথা তুলিয়া চাহিয়া দেখিল রমেশ তাহার মাথার কাছে দাঁড়াইয়া রহিয়াছে। পরক্ষণেই রমেশের মুখের দিকে চাহিয়া কমলা দেখিল সেই সুন্দর মুখে কে যেন কালি মাখাইয়া দিয়াছে। যেই সদা প্রফুল্ল নয়নোদ্দয় যেন জ্যোতিহীন হইয়া গিয়াছে। কমলা তখন নিজের হৃদয় ভেদী শোকের আবেগ অতি কষ্টে সংবরণ করিয়া উঠিয়া বসিল। তাহার পর রমেশের দিকে চাহিয়া বলিল, ঠাকুরপো, এসো। এই সম্বোধন শুনিয়া রমেশ চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। এমন সম্বোধন তো সে আজ 10 বৎসর কমলার মুখে শুনে নাই। যে কমলার বড় আদরের হারাধন। বৌদিদি, আজ তোমার হারাধনকেও দাদার সঙ্গেই গঙ্গায় ভাসিয়ে দিয়ে এসেছি গো। রমেশ আর কিচ্ছু বলিতে পারিল না, আর দাঁড়াইয়া থাকিতেও পারিল না। সে কমলার নিকট বসিয়া পড়িল। কমলা তখন নারায়ণকে টানিয়া লইয়া রমেশের কোলের কাছে বসাইয়া দিয়া বলিল, ভাই হারাধন, তুমি যে আমারই হারাধন। তাহার শোকের সিন্ধু আবার উথলিয়া উঠিল। তাহার আর কথা বলিবার শক্তি থাকিল না। লক্ষ্মী কমলার এই ভাব দেখিয়া অতি ধীরে ধীরে বলিল, দিদি, ওগো, তুমি চেয়ে দেখো, তোমার নারায়ণ যে শুকিয়ে গিয়েছে। তুমি স্থির না হলে যে সব যায় দিদি। 4 বৎসরের ছেলে এতক্ষণ কথা বলে নাই। কথা বলিতে শিখিয়া অবধি যতক্ষণ সে না ঘুমাইত, ততক্ষণ তাহার কথা থামিত না। আজ এই সকল কান্নাকাটির মধ্যে এতক্ষণ তাহার বাকরোধ হইয়া গিয়াছিল। সে বোধহয়
কথা খুঁজিয়া পাইতেছিল না। তাহার মায়ের কথা শুনিয়া এতক্ষণ পরে তাহার মুখে কথা আসিল। সে বলিল, না না, জ্যাঠামশাই চলে যাবে না, দিদিমণিকে আনতে গিয়েছে না মা। জ্যাঠাইমা চুপ করো, জ্যাঠামশাই এসে বকবে। আমি যে কিছু খাইনি জ্যাঠাইমা। বাবা, তুমি আর বেড়াতে যেও না, বুদ্ধু বলে তোমার বাবা মদ খায়। পুতু ভারী মিথ্যা কথা বলে না জ্যাঠাইমা। জ্যাঠামশাই এলে আমি সব বলে দেব। তা জ্যাঠামশাই কাউকে কিছু বলে না, শুধুই হাসে। জ্যাঠামশাই এত হাসে কেন জ্যাঠাইমা? বাবা কিচ্ছু পড়ে না, জ্যাঠামশাই খুব পড়ে, আমিও পড়ি। বই আনবো জ্যাঠাইমা? সেই যে, বলো না জ্যাঠাইমা, সে কি বই? ওই যে। নারায়ণের কথায় বাধা দিয়া লক্ষ্মী বলিল, নারায়ণ চুপ করো বাবা, তোমার জ্যাঠাইমার যে অসুখ করেছে। এই কথা শুনিবা মাত্র নারায়ণ পিতার কোলের কাছ হইতে উঠিয়া কমলার নিকট আসিল এবং তাহার কপালে হাত দিয়া বলিল, গরম যে জ্যাঠাইমা, আজ তুমি কিছু খেতে পাবে না, জ্বর হয়েছে। বুদ্ধু, ও বুদ্ধু, জ্যাঠামশাইকে ডেকে আন, জ্যাঠাইমার যে জ্বর হয়েছে। তুমি শুয়ে থাকো জ্যাঠাইমা। বাবা, তুমি আজ আর কোথাও যেও না। কমলা নারায়ণকে কোলের মধ্যে লইয়া বুকে চাপিয়া ধরিয়া বলিল, না বাবা, আমার জ্বর হয়নি, চলো তোমাকে খেতে দিই গে। আহা, বাবা আমার এতক্ষণ কিচ্ছু খায় নাই। এই বলিয়া নারায়ণকে কোলে করিয়া কমলা ঘরের বাহির হইয়া গেল। রমেশ ও লক্ষ্মী বসিয়া রহিল। লক্ষ্মী বলিল, এখন উপায় কি হবে? এ সংসার কি করে চলবে? রমেশ বলিল, এতদিন তো তা ভাবিনি লক্ষ্মী। আমার উপর বাবা ছিলেন, দাদা ছিলেন, আমি কিছুই করিনি। এমন যে হবে তা তো স্বপ্নেও ভাবিনি। এখন কি করব তাই বলো। লক্ষ্মী বলিল, যা হবার তা হয়ে গিয়েছে। এতদিন যেভাবে কাটিয়েছ তা সব ভুলে যাও। কতদিন তোমার পায়ে ধরে কেঁদেছি, কত কথা বলেছি, কতদিন কত অন্যায় কথাও বলেছি। তুমি সে সকল কথা কানেই তোলনি। আর তোমাকে কিছু বললেই দিদি অমনি মুখ ভার করতেন, আমাকে বকতেন। আমি চুপ করে যেতাম। আর সেসব ভেবে কি বা হবে? কিন্তু এখন কি করবে? কে আমাদের আশ্রয় দেবে? রমেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, লক্ষ্মী, এতদিন কি ভুলই করেছি। মনে করেছিলাম এমনই করেই বুঝি দিন যাবে। কুসঙ্গে পড়ে লেখাপড়া শিখলাম না, পাজি বদমাইশ হয়ে গেলাম। বাবার মলিন মুখ, বৌদিদির উপদেশ, তোমার কথা কিছুতেই আমাকে ফিরাতে পারে নাই। তাই বুঝি বাবা চলে গেলেন। মহা পাপের প্রায়শ্চিত্ত করিবার জন্য আমি থাকিলাম। এখন কি করব? কেমন করে সংসার চলবে? বাবা মরে যাবার পর দেখা গেল তার বাক্সে মোট 350 টাকা ছিল। লক্ষ্মী বলিল, কর্তা কি করবেন? তিনি 50 টাকা পেনশন পেতেন। বড়বাবু যে 150 টাকা কলেজের মাইনে পেতেন, সে সবই এনে কর্তার হাতে ধরে দিতেন। একটা পয়সা দরকার হলে কর্তার কাছে কি দিদির কাছে চেয়ে নিতেন। অমন মহাদেবের মতো মানুষ কি আর হয়? তাই আমাদের অদৃষ্টে সইল না। রমেশ বলিল, সবই বুঝতে পারছি, কিন্তু বড় বিলম্বে বুঝলাম। আমাকে লেখাপড়া শেখাবার জন্য বাবা কি কম চেষ্টা করেছেন? আমার তখন কি কুবুদ্ধি না হয়েছিল। সেকেন্ড ক্লাস থেকে পড়া ছেড়ে দিলাম। দাদা এমএ পাশ করলেন। তারপর এই 4 বছর প্রফেসরি করে যা পেয়েছেন সবই বাবাকে দিয়েছেন।
বাবা তাই দিয়ে সংসার চালিয়েছেন। এই বাড়িখানা করতে 5,000 টাকা ধার হয়েছিল, তার 3,000 টাকা শোধ দিয়েছেন, এখনো 2,000 টাকা ধার আছে। সে ধারই বা কি করে শোধ হবে, আর আমরাই বা কি করে বাঁচব? লক্ষ্মী বলিল, এই কথাই তো কতদিন বলেছি। লেখাপড়া কি সকলেই বেশি শেখে, না সকলেই MA পাশ করে? তোমার মতো লোকে কি আর 10 টাকা আনছে না? কর্তা তো তার অফিসের সাহেবদের বলে তোমার চাকরি করে দিয়েছিলেন, তুমিই তো তা রাখতে পারলে না। তাহলে কি আজ এত ভাবনা ছিল? যাক, সেসব কথা থাকুক। আমার ভাবনা হয়েছে, দিদি আমাদের ফেলে বাপের বাড়ি না যান। তিনি বড় মানুষের মেয়ে, তার কি আর এত কষ্ট সহ্য হবে? আর তার বাপ ভাইয়েরা কি তাকে এখানে রাখবেন? মাসে মাসে তিনি যা হাত খরচ বাপের বাড়ি থেকে পেতেন, তার একটি পয়সাও তো তোমরা দুই বাপ বেটায় রাখতে দাও নাই। তুমি যত পারো উড়িয়েছ, আর তিনি নারায়ণের জন্য সব খরচ করেছেন। বড়বাবু এমনই ছিলেন, তিনি কোনোদিন একটি কথাও বলেননি। দিদি যদি একটু শক্ত হতেন, তাহলে কি তুমি এমন হতে পারতে? আমি কতদিন এই কথা দিদিকে বলেছি, কিন্তু তিনি তো হারাধন বলতেই অজ্ঞান। এখন যে সবই গেল। রমেশ বলিল, লক্ষ্মী, তুমি বৌদিদিকে চেনো না, তিনি আমাদের ছেড়ে যেতেই পারেন না। নারায়ণী যে তার সব। লক্ষ্মী বলিল, এমন ভাই এমন বৌদিদি পেয়েও তুমি যে অমন হয়ে গিয়েছিলে, তাই ভেবেই আমার কান্না আসতো। রমেশ বলিল, সেই পাপের ফল ভোগবার জন্যই তো বাবা দাদা আমাকে ফেলে এমন করে চলে গেলেন। আর সে কথা ভেবে কি হবে? যা অদৃষ্টে আছে তাই হবে। সেই দিনই অপরাহ্নকালে কমলার দাদা মোহিত বাবু অফিস হইতে ফিরিবার সময় রমেশ দিগের বাড়িতে উপস্থিত হইলেন। শ্রীযুক্ত মোহিত মোহন বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের অ্যাটর্নি। তাহার পিতা শ্রীযুক্ত হরিমোহন বন্দ্যোপাধ্যায় বেঙ্গল সেক্রেটারি অফিসে উচ্চ বেতনে কর্ম করিয়া এখন অবসর গ্রহণ করিয়াছেন। হরিমোহন বাবুর পুত্র মোহিত ও কন্যা কমলাবতী তো আর সন্তান নাই। তাহাদের অবস্থা খুবই ভালো। কলিকাতায় 3-4 খান বাড়ি আছে, কোম্পানির কাগজ ও অনেক কারবারের অংশে যথেষ্ট টাকা আছে। মোহিত বাবুর অফিসও খুব ভালো। মোহিত বাবুর কনিষ্ঠা ভগিনী কমলাকে তিনি বড়ই ভালোবাসিতেন। প্রতি মাসে তাহার হাত খরচের জন্য 50টা করিয়া টাকা দেন, এবং কমলা যাহা চায় দাদার নিকট তাহাই পায়। মোহিত বাবুকে দেখিয়া রমেশ বলিল, কি করি ভাই, একটা বড় কেস ছিল, সেই তোমাদের সঙ্গে ঘাট থেকে বেরিয়েই বাড়ি যেতে হলো, এখানে আর আসতে পারলাম না। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কাপড় ছেড়েই অফিসে যেতে হয়েছিল। শরীরটাও বড় ভালো নেই। রমেশ বলিল, তা হতেই পারে, সেই জন্যই তো কাল রাত্রিতে আপনাকে শ্মশানে যেতে নিষেধ করেছিলাম। আপনি তো সে কথা শুনলেন না। মোহিত বাবু বলিলেন, রমেশ, যোগেশকে যে আমি কত ভালোবাসতাম তা আর কি বলবো। যোগেশ আমার ভাইয়ের অধিক ছিল। কমলা যে আমার বড় আদরের বোন রমেশ, সব শেষ হয়ে গেল। এত করেও যোগেশকে বাঁচাতে পারলাম না। কমলাকে যে কি বলে প্রবোধ দেব ভেবে পাচ্ছি না। তোমাদের খাওয়া হয়েছে? মাকে আসতে বলেছিলাম, আমার স্ত্রীরও আসবার কথা ছিল। তারা এসেছিলেন তো? রমেশ বলিল, মা আসেনি, আপনার স্ত্রী এসেছেন, তিনি এখনো যান নাই। আমাদের কি আর খাওয়া আছে দাদা? বৌদিদির তো আজ উপবাস, তিনি কি আর আছেন? মোহিত বাবু বলিলেন, আমার আর ভিতরে যেতে ইচ্ছে করে না, এইখানেই বসি। রমেশ বলিল, না না,
আপনি বাড়ির মধ্যে চলুন, আপনাকে দেখলেও বৌদিদি মনে বল পাবেন। একবারটি চলুন। মোহিতবাবু কি করেন, রমেশের সহিত বাড়ির ভিতরে গেলেন। তাহাকে দেখিয়াই কমলা দাদা গো বলিয়া কাঁদিয়া উঠিল। মোহিতবাবু কমলার কাছে বসিয়া তাহার মাথায় হাত বুলাইতে লাগিলেন। কি তিনি বলিবেন, কি বলিয়া তিনি কমলাকে প্রবোধ দিবেন? তার কি কোনো কথা বলিবার শক্তি ছিল? তিনিও কাঁদিতে লাগিলেন। তাহার স্ত্রীও সেই ঘরে নারায়ণকে কোলে করিয়া বসিয়াছিলেন। মোহিতবাবু কমলাকে কিছু না বলিয়া রমেশের সহিত কথা বলাই সঙ্গত মনে করিলেন। তিনি অতি কাতর কণ্ঠে বলিলেন, রমেশ, এখন তো আর তোমার চুপ করে বসে থাকলে চলবে না। অবস্থা তো সবই জানতে পেরেছ। আমার মনে হয় রসিক মল্লিক বাকি 2000 টাকার জন্য 2-1 দিনের মধ্যেই তাগাদা করবে। আর কি সে টাকা ফেলে রাখতে চাইবে? কার ভরসাই বা ফেলে রাখবে? তার কি করা যায়, আর তোমাদেরই বা চলার উপায় কি হবে? যোগেশ নেই বলে তো তোমাদের সঙ্গে আমাদের সম্বন্ধ উঠে যায় নাই, যাবেও না। রমেশ আর সে রমেশ নাই। এই বিপদে পড়িয়া 2 দিনের মধ্যে সে একেবারে সম্পূর্ণ পৃথক হইয়া গিয়াছে। সে বলিল, আমি তো সংসারের কিছুই বুঝি না মোহিত দাদা। এতদিন বাবা ছিলেন, দাদা ছিলেন, আমি কিছু ভাবিও নাই, কিছু করিও নাই, লেখাপড়াও জানি না। আমি কি করব? আপনি এখন আমাদের একমাত্র আশ্রয়স্থান। আপনিই আমাদের বন্ধু। আপনি যা বলবেন আমি তাই করব। মোহিতবাবু বলিলেন, আমি কাল রাত্রি থেকেই ভাবছি তোমাদের কি করা যায়। আমার পরামর্শ এই, রমেশ, তুমি কাল থেকেই আমার অফিসে বেরোতে আরম্ভ করো। তোমার হাতের লেখা বেশ ভালো, ওইতেই আমাদের কাজ চলে যাবে। এখন তোমাকে আমরা মাসে 30 টাকা দেব, তারপর মন দিয়ে ভালো করে কাজ করলে পরে মাইনে আরো বাড়বে, তারপর দেনার কথা। আমি বলি কি, তোমাদের আর এখন এত বড় বাড়ির দরকার নাই। বাড়িটা নতুন বললেই হলো। অবশ্য এখন বেচলে তোমাদের যা খরচ হয়েছে তা উঠবে না। তবে আমি চেষ্টা করলে 14-15 হাজার টাকায় বাড়িটা বেচে দিতে পারবো। ধরো 14,000 টাকায় বাড়িটা বেচলে, তার থেকে 2,000 টাকা দেনা শোধ করলে, রইল 12,000 টাকা। ওই টাকা দিয়ে যদি মিউনিসিপাল ডিবেঞ্চার কি ওই রকম কিছু শেয়ার কেনা যায়, তাহলে যেমন করে হোক মাসে 70 টাকার সংস্থান আমি করে দিতে পারবো। এ ভরসা রাখি। তাহলে মাসে তোমার সব জড়িয়ে 100 টাকা আয় আপাতত হলো। মোট 1খানা বাড়ি ভাড়া করে তুমি যদি তোমার স্ত্রী ও ছেলেটিকে নিয়ে থাকো, ওই টাকাতেই বেশ চলে যাবে। কমলা আমাদের কাছেই থাকবে। তারপর তোমার ছেলে যদি মানুষ হয়, তখন বাড়ি কিনতে কি বাড়ি করতে কতক্ষণ? আসল টাকা তো আর নষ্ট হচ্ছে না। আমার তো এই পরামর্শ, তুমি কি বলো? রমেশ বলিল, আমি আর কি বলিব? বৌদিদি যদি এই করতে বলেন তবে তাই হবে। কমলা নীরবে দাদার কথা শুনিতেছিল। রমেশ যখন কমলার উপর ভার দিল, তখন সে বলিল, দাদা, তুমি ও কি কথা বলছো? আমাদের বাড়িখানি বিক্রয় করতে হবে? সে কিছুতেই হবে না দাদা, তা কিছুতেই পারবো না। এ বাড়ি কি ছাড়তে পারি? এ কি আর বাড়ি দাদা? এ যে আমার দেব মন্দির। তুমি তো আমাকে এ কথা শিখিয়ে দিয়েছিলে দাদা। তোমার কাছে উপদেশ পেয়েই তো আমি এ বাড়িকে স্বর্গ বলে মনে করে নিয়েছি। না দাদা, আমি যতক্ষণ বেঁচে আছি ততদিন এ বাড়ি আমি ছাড়তে পারবো না। ভিক্ষে করে খেতে হয় তাও স্বীকার, তবুও এ বাড়ি দাদা, এ যে আমাদের বাড়ি। এ বাড়ির সব তাতে যে তাকেই দেখতে পাচ্ছি দাদা। না না, এমন কথা তুমি মনেও করো না।
যদি না খেয়ে মরতে হয় তাতেও রাজি আছি। আমি এই বাড়ির মাটি কামড়ে পড়ে থাকবো। ওই উঠানে দাদা, ওই উঠানের ওইখানটায় আমি শেষ নিঃশ্বাস ফেলবো। তুমি তো আমাকে জানো দাদা। ধারের কথা বলছো? তোমরা তো আমাকে কত দিয়েছো। আমার দুইখানি অলংকার বিক্রয় করলেই তো ওই 2000 টাকা শোধ হয়ে যাবে। তারপরে যা অদৃষ্টে থাকে তাই হবে। তুমি কিছু মনে করো না দাদা, আমি তোমাদের বাড়ি যাব না, যেতে পারবো না। আমি এই বাড়িতেই থাকবো। হারাধন ও নারায়ণরে ছেড়ে আমি কোথায় যাব? তিনি যে ওদের আমার হাতে। কমলা আর কথা বলিতে পারিল না, সে কাঁদিয়া উঠিল। তাহার কান্না দেখিয়া নারায়ণ মোহিতবাবুর স্ত্রীর কোল হইতে তাড়াতাড়ি উঠিয়া আসিয়া কমলার মুখের উপর পড়িয়া বলিল, জ্যাঠাইমা, কেঁদো না, জ্যাঠামশাই এসে বকবে। বাবা, তুমি বড় দুষ্টু, শুধু শুধু জ্যাঠাইমাকে কাঁদাও। দাদামণি বাড়ি এলে সব বলে দেবে। চলো জ্যাঠাইমা, আমরা এখান থেকে চলে যাই। ওরা শুধু কাঁদায় না জ্যাঠাইমা। কমলা নারায়ণের মুখে চুম্বন করিয়া বলিলেন, না বাবা, আমি আর কাঁদবো না। নারায়ণ বলিল, জ্যাঠাইমা, তোমার খিদে পেয়েছে না? তুমি তো কিছুই খেলে না, আমাকেও খেতে দিলে না। কমলা বলিল, একটু বসো বাবা, এখনই তোমাকে খেতে দিচ্ছি। গোপাল আমার। মোহিতবাবুর দিকে চাহিয়া বলিল, দাদা, তুমি হারাধনকে কাল থেকেই অফিসে নিয়ে যাও। তুমি যা দেবে আমরা তাই হাত পেতে নেব। আর দেখো, কাল একবার তুমি এসো, তোমার হাতে গয়না দেব, তাই বেচে তুমি আমাদের ধারটা শোধ করে দিও। মোহিতবাবু বলিলেন, কমলা, তুই কি সব ভুলে গেলি বোন? তোর গয়না বিক্রি করে ধার শোধ দিতে হবে? ভগবান, এ কথাও আজ আমাকে শুনতে হলো। ওসব কথা আর বলিস নে কমলা। তোর দাদা এখনো 2000 টাকা দিয়ে ধার শোধ দিতে পারে। তুই কাঁদিস নে বোন, আমারই ভুল হয়েছিল। আমি না বুঝে তোকে বড় ব্যথা দিয়েছি। না কমলা, তোকে কোথাও যেতে হবে না, তুই এইখানেই থাকবি। এই বাড়িতে তোকে থাকতে হবে। আমি বড়ই অন্যায্য কথা বলে ফেলেছিলাম। কমলা, এত লোকের মধ্যেও আমার মনে কি যে হচ্ছে তা তোকে কি বলবো। তোর মতো বোনের ভাই বলেই আমার প্রাণে বল আসছে কমলা, তা আমি বলতে পারছি। রমেশের দিকে চাহিয়া বলিলেন, ভাই রমেশ, তুমি কাল সকালে একবার আমাদের বাড়িতে যেও। দুজনে গিয়ে তোমাদের ওই ধারটা কালই শোধ করে দিয়ে আসবো। আর তুমি কাল থেকেই অফিসে বেরিও। আর একটা কাজ করো না ভাই, গাড়িতেই আমার ব্যাগটা আছে, সহিসকে বলো তো যে ব্যাগটা নিয়ে আসে। রমেশ চলিয়া গিয়া একটু পরে নিজেই ব্যাগটা হাতে করিয়া উপরে উঠিয়া আসিল। তাহার হাতে ব্যাগ দেখিয়া মোহিতবাবু বলিলেন, তুমি আবার ওটা বই আনলে কেন? সহিসকে তো বললেই হতো। তাতে কি বলিয়া রমেশ মোহিতবাবুর সম্মুখে ব্যাগটা নামাইয়া রাখিল। মোহিতবাবু ব্যাগটা তুলিয়া লইয়া তাহার স্ত্রীকে বলিলেন, ওগো, তুমি আমার সঙ্গে পাশের ঘরে এসো তো। মোহিতবাবু স্ত্রীকে সঙ্গে লইয়া পাশের ঘরে যাইয়া বলিলেন, দেখো, আমি যতদূর জানি বোধহয় কমলার হাতে কিচ্ছু টাকা নেই। আমি তাকে এখন কিছু দিতে পারবো না, তুমিও তার হাতে কিছু দিও না। আমি তোমার কাছে 50টি টাকা রেখে যাচ্ছি, তুমি চুপ করে রমেশের স্ত্রীর হাতে দিও। আর তাকে বলে দিও কমলা যেন এ কথা কিছুতেই এখন না জানতে পারে। আর আমি বাড়িতে গিয়ে সন্ধ্যার পর গাড়ি পাঠিয়ে দেব, তুমি সেই গাড়িতে যেও। কমলাকে বাড়ি নিয়ে যাবার কথা কেউ মুখেও এনো না। আমি বাড়িতে গিয়ে বাবাকে মাকেও সে কথা বলে দেব। এই বলিয়া মোহিতবাবু ব্যাগ খুলিয়া
50 টাকা তাহার স্ত্রীর হাতে দিলেন। তাহার পর কমলা যে ঘরে ছিল সেই ঘরে যাইয়া বলিলেন, কমলা, আমি তাহলে এখন আসি। আমি না গেলে যে মাও আসতে পারবেন না। আমি কাল সকালে যদি নাও পারি তো অফিস ফেরত আসবই। তুই মন স্থির কর কমলা, তোকে আমি আর কি বলবো বোন। কমলা দাদার মুখের দিকে চাহিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। মোহিত বাবু মলিন মুখে চলিয়া গেলেন। বিপদ একাকী আসে না, তাহা সকলেই জানেন, কিন্তু রমেশের জন্য যে এত বিপদ পঞ্জীভূত হইয়াছিল এবং একটার পর একটা এত শীঘ্রই যে আসিবে, ইহা হয়তো কেহই মনে করেন নাই। রমেশের পিতা গেলেন, তাহার 13 দিন পরেই কাল ওলা ওঠা আসিয়া সংসারের একমাত্র অবলম্বন বড় ভাই যোগেশকেও লইয়া গেল। ইহাতে বিপদের শেষ হইল না। যে দিনের কথা আমরা পূর্বে বলিলাম, সেই দিন রাত্রিতে নারায়ণকে কোলের কাছে রাখিয়া কমলা শয়ন করিয়া আছে। নারায়ণ ঘুমাইতেছে, কিন্তু কমলার চক্ষে নিদ্রা নাই। সে কত কি ভাবিতেছে। হয়তো বাহিরের অন্ধকারের মতো তাহার হৃদয়ও অন্ধকার হইয়া গিয়াছে। হতভাগিনী বিধবা সেই ঘোর অন্ধকারের পথ পাইতেছে না। সামান্য একটু আলোক রশ্মির জন্য ব্যাকুল হইয়া পড়িতেছে। এমন সময় নারায়ণ হঠাৎ জ্যাঠামশাই বলিয়া ভয়ানক চিৎকার করিয়া উঠিল। কমলা তখন তাড়াতাড়ি ষাট ষাট বলিয়া নারায়ণকে বুকের মধ্যে চাপিয়া বলিল, বাবা নারায়ণ, কি হয়েছে বাবা? নারায়ণ পুনরায় জ্যাঠামশাই বলিয়া আরো উচ্চ কণ্ঠে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। বাবা, বাবা নারায়ণ, কি হয়েছে বাবা? বলিয়া কমলা নারায়ণকে কোলে করিয়া উঠিয়া বসিল। ঘরে আলোক নেই, ঘোর অন্ধকার। নারায়ণের কি হইল বুঝিতে না পারিয়া কমলা তাহাকে কোলে করিয়া ঘরের বাহিরে আসিয়া পুনরায় ডাকিয়া বলিল, বাবা নারায়ণ। নারায়ণ তখনও কাঁপিতেছিল। তাহার সেই অবস্থা দেখিয়া কমলার ভয় হইল। সে তখন চিৎকার করিয়া ডাকিল, ও হারাধন, ও ছোট বউ, শিগগিরই উঠে এসো। তাহার সে কণ্ঠস্বর আর্ত ভীত চিৎকার যেই শুনিল সেই কাঁপিয়া উঠিল। লক্ষ্মী বলিল, দিদি, কি হয়েছে? তুমি অমন করছো কেন? কমলা বলিল, ওরে শিগগির একটা আলো নিয়ে আয়। বাবা, বাবা নারায়ণ, বাবা গো। লক্ষ্মী সেখানেই বসিয়া পড়িল। তাহার আর চলিবার শক্তি রহিল না। রমেশ দৌড়িয়া গিয়া লণ্ঠন লইয়া আসিল। তখন সকলে দেখিল যে নারায়ণ কাঁপিতেছে। তাহার মুখে কে যেন কালি ঢালিয়া দিয়াছে। তাহার চক্ষু তারকা ঊর্ধ্বে উঠিয়াছে। ওগো, আমার কি হলো গো বলিয়া কমলা নারায়ণকে কোলে করিয়া বসিয়া পড়িল। এই গোলমাল শুনিয়া নিজ হইতে বৃদ্ধ ভৃত্য বুদ্ধু উপরে আসিল। তাহাকে দেখিয়া রমেশ বলিল, বুদ্ধু, দৌড়ে রায় ডাক্তারের কাছে যা, গিয়ে বল খোকার কি হয়েছে, এখনই আসতে হবে, একটুও যেন দেরি না হয়। ডাক্তারকে খবর দিয়েই মোহিত বাবুদের বাড়ি যাবি, তাদেরও এক্ষুনি আসতে বলবি। দেরি করিস নে বুদ্ধু, যা। বুদ্ধু বলিল, ভয় নেই মা, মুখ মে জল দেও, আমি ডাক্তার আনতে যাচ্ছি। এই বলিয়া বুদ্ধু চলিয়া গেল। এই বলিয়া কমলাও চক্ষু মুদ্রিত করিল। তাহার পর যাহা হইল তাহা শুনিলে শরীর রোমাঞ্চিত হয়, হৃদয় শতই অবনত হয়, আর সতীর মহিমা বিধবার প্রার্থনার বল দেখিয়া বিস্ময়ে অভিভূত হইতে হয়। বিধবা কমলার মনে হইল
যোগেশ তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল, তাহার অঙ্গ স্পর্শ করিল। সেই পবিত্র স্পর্শে কমলার হৃদয় অপূর্ব পুলকে পূর্ণ হইল। তাহার সমস্ত অবসাদ যেন চলিয়া গেল। তাহার পর যোগেশ বলিল, কমলা, ভয় পাইও না, এই ঔষধ নাও, নারায়ণকে ওই ঔষধ বেটে খাইয়ে দেও। তোমার নারায়ণকে দিয়ে গেলাম। তাহার পরক্ষণেই সব অন্ধকার, সব অন্ধকার। কমলা সবিস্ময়ে চক্ষু চাহিয়া দেখিল, তাহার যুক্ত করের মধ্যে এক খণ্ড শিকড় রহিয়াছে। কমলা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, প্রভু, তোমার এত দয়া, এত দয়া! এই বলিয়া সে দৌড়িয়া ঘরের মধ্যে যাইয়া লক্ষ্মীকে বলিল, লক্ষ্মী দিদি, শিগগিরি কাপড় ছেড়ে শিল ধুয়ে নিয়ে আয় তো, শিগগিরি যা, শিগগিরি যা। লক্ষ্মী নব বস্ত্র পরিয়া শিল লইয়া আসিল। কমলা তখন গঙ্গা জল দিয়া শিকড় বাটিয়া অতি কষ্টে নারায়ণের মুখের মধ্যে প্রবেশ করাইয়া দিল। ডাক্তার কত নিষেধ করিতে লাগিল, কিন্তু সে কাহারও কথা শুনিল না। একটু পরেই নারায়ণ নিদ্রোত্থিতের ন্যায় পার্শ্ব পরিবর্তন করিয়া ডাকিল, জ্যাঠাইমা।